হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার একটি নতুন ড্রামা নিয়ে চলে এসেছি যে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন বেশি না বকে ড্রামাটি এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো ড্রামার শুরুতেই আমাদেরকে ফিমেল লিডকে দেখানো হয় যে তার পার্টনারকে মনে করে বলছিল, গজির আমাকে মাফ করে দিও, আমি তোমাকে ধোকা দিয়েছি। এখন তো আমার এটা মনে হয় যে ধোকা দেওয়া আমার অভ্যাস হয়ে গিয়েছে, অ্যান্ড এই অভ্যাসটি আমি চাইলেও ছাড়তে পারবো না। অ্যাকচুয়ালি নিংউইন অ্যান্ড গজিন রিলেশনশিপে ছিল। গোজিন তো নিংগুইনকে তার সব কিছু ভাবতো, কিন্তু নিংগুইনের মনে গজিনের জন্য স্পেশাল কোনো ফিলিংস ছিল না। অ্যান্ড এরই মাঝে গজিন তাকে বিয়ের জন্য প্রপোজ করে, অ্যান্ড সে বলে, আমি এক মুহূর্ত আর তোমাকে ছেড়ে থাকতে পারবো না, তাই আমি আমাদের রিলেশনশিপকে একটি নাম দিতে চাই। এখানে নিংগুইন রিং তো পরে নেয়, বাট তার ফেস দেখে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল সে গজিনের সাথে থাকতে চায় না। যখন কি গজিন তো তার সাথে সারা জীবন কাটানোর জন্য স্বপ্ন দেখে ফেলেছিল। সে তাকে কথা দেয় যে চায়নাতে পৌঁছে এসে তাদের রিলেশনশিপের ব্যাপারে অফিসিয়ালি অ্যানাউন্স করে দেবে, তারপর তারা বিয়ে করে নেবে। আর সাথে সাথে গজিন ডিসাইড করেছিল তাদের দুটি বেবি হবে। অ্যান্ড সে তাকে এটাও বলে যে আমাকে কথা দাও যে আগে গিয়ে কখনো আমরা একে অপরকে ধোকা দেবো না, আর নাহি একে অপরের থেকে কোনো কথা লুকাবো। এরপর তার ইন্টিমেট হয়ে যায়। এরপর যখন গজিন গভীর ঘুমে ছিল, তখনই নিংগুইন তার ল্যাপটপ থেকে সমস্ত ডাটা চুরি করে নেয়। অ্যাকচুয়ালি এই ডেটাটি নেওয়ার জন্যই নিংগুইন গজিনের সাথে এই প্রেমের খেলাটি খেলেছিল। বাট মিশন কমপ্লিট করার চক্করে নিংগুইন বুঝতেও পারেনি যে কখন সে গজিনকে ভালোবেসে ফেলেছে। বাট এখন মিশন কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই তাকে সেখান থেকে যেতে হবে। প্রথমে তো সে তার থেকে আলাদা হতে চাইছিল না, বাট তার কাছে আর কোনো অপশন ছিল না, তাই সে তার মনের সাথে কম্প্রোমাইজ করে অ্যান্ড গজিনকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যায়। নেক্সট দিনে আমরা দেখি নিংগুইন ল্যাপটপে সমস্ত ডেটা পেন ড্রাইভ একটি পার্সনের হাতে তুলে দেয়। ওই পার্সনটি নিংগুইনকে দেখে বুঝতেই পেরে গিয়েছিল যে সে গজিনের প্রেমে পড়ে গিয়েছে। অ্যান্ড ওই পার্সনটি নিংগুইনকে বলে, আমি তো তোমাকে শুধু বলেছিলাম যে তোমাকে গজিনের সাথে শুধুমাত্র ভালোবাসার অ্যাক্টিং করতে হবে, বাট তুমি তো সত্যি তার প্রেমে পড়ে গেছো। বাট তার এই কথার কোনো আনসার না দিয়ে নিংগুইন বলে, তোমার যা কিছু ডাটা প্রয়োজন তা এই ফ্রেন্ড ড্রাইভে আছে, বাট তুমি আমাকে কথা দাও যে তুমি গজিনের কোনো ক্ষতি করবে না। যা শুনে ওই পার্সনটি অনেক বেশি রেগে যায় অ্যান্ড বলে, গজিনের কি করব তা আমার ডিসিশন, এখন তোমার কাজ শেষ হয়েছে, তাই এখনই এখান থেকে চলে যাও। অ্যান্ড নিংগুইন গজিনের কথা মনে করে বলছিল যে আমি তোমার সাথে অনেক ভুল করেছি, তাই আমাকে মাফ করে দাও, যদি গড চায় তাহলে ফিউচারে আমাদের আবারও দেখা হবে, বাট তখন হয়তো আমাদের গল্পটা আলাদা হবে। এরপর আমাদেরকে 7 বছরের পরে সিন দেখানো হয়, যেখানে আমরা দুই বেবিকে দেখি। ছেলেটির নাম ছিল জিং অ্যান্ড তার সিস্টারের নাম ছিল ওয়াও। ওয়াও তার ফাদারকে বলছিল যে আমরা আমাদের ফাদারকে কখনো আজ পর্যন্ত দেখিনি, জানি না মম আমাদেরকে আমাদের ড্যাডের সাথে কবে দেখা করাবে। আমি ড্যাডকে নিয়ে চিন্তায় আছি। এমনিতেও আমাদেরকে রোজ স্কুলে কথা শুনতে হয় যে আমাদের ড্যাড নেই। সত্যি বলতে আমার এইসব কিছুতে অনেক বেশি বিরক্ত চলে এসছে। আর তখনই ড্রাইভার তাদেরকে বলে, দেখো তোমাদের মাদার চলে এসছে। অ্যান্ড আমাদেরকে এখানে একটি মেয়েকে দেখানো হয় যাকে একদম নিংওয়ানের মতো দেখতে, বাট তার নাম নিয়ান ছিল। অ্যান্ড সে এখানে তার বেবিদেরকে বলে, আমি আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব, তাই ততক্ষণ পর্যন্ত তোমরা আঙ্কেল হোবাইয়ের সাথে থেকো, বাট ওনাকে একদমই বিরক্ত করো না। এন্ড তারাও তাদের মমের কথা শুনে সেখান থেকে চলে যায়। এন্ড তাদের যাওয়ার পর সেখানে আরেকটি গাড়ির এন্ট্রি হয়, যেখান থেকে চ্যান নামের একটি ছেলে বাইরে আসে আর বলে, মিস আজ আপনার আমার বসের সাথে মিটিং আছে, তাই প্লিজ আপনি আমার সাথে চলুন। অন্যদিকে নিয়ানের বেবিরা তাকে নিয়ে অনেক বেশি চিন্তায় ছিল, কারণ অনেক লেট হয়ে গিয়েছিল, বাট নিয়ান এখনো বাসায় ফেরেনি। তখনই বাউ তার বাজারকে বলে, আমার স্মার্ট ওয়াচে মমের লোকেশন আছে, তাই তা দেখে আমরা যদি মমের কাছে চলে যাই তাহলে কেমন হয়। অন্যদিকে আমরা নিয়ানকে দেখি যে ওই ছেলেটির সাথে দেখা করতে পৌঁছে গিয়েছিল। অ্যান্ড এখানে আমাদের এই ড্রামার মেন লিডে এন্ট্রি হয়। অ্যান্ড সে এখানে বলে, তাহলে 7 বছর পর আবারও আমাদের দেখা হয়েই গেল। যখন কি নিয়ান তো তাকে বলেই দিয়েছিল সে তাকে চেনে না, অ্যান্ড বলে যে আমরা কি একে অপরকে আগে থেকে চিনি। যা শুনে গজিন বলে, এটা কেমন প্রশ্ন, যখন কি তুমি আগে থেকেই জানো যে আমরা একে অপরকে অনেক গভীরভাবে জানি, ইভেন তো আমাদের অনেক স্মৃতিও আছে, বাট তুমি যে 7 বছর আগে এই সমস্ত স্মৃতি পেছনে ছেড়ে তুমি পালিয়ে গিয়েছিলে, বাট 7 বছর পর আবারও আমাদের দেখা হয়ে গেল। যা শুনে নিয়ান বলে, এক্সকিউজ মি, বাট আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। যা শুনে গজিনের অনেক বেশি খারাপ লাগে, অ্যান্ড সে তাকে একটি ড্রিঙ্ক অফার করে অ্যান্ড বলে, এটা খাওয়ার পর হয়তো তোমার কিছু স্মৃতি মনে পড়তে পারে। নিয়ান বলে, মিস্টার আপনি আমাকে চিনতে ভুল করছেন, কারণ আজ ফার্স্ট টাইম আমি আপনার সাথে দেখা করলাম, নাকি এর আগে কখনো করেছি। গজিন বলে, হ্যাঁ এটাও হতে পারে, কারণ তোমাকে দেখতে একদমই তার মতো। যখন
কি নিয়ান ভাবছিল যে এখানে থাকা ডেঞ্জার হতে পারে, তাই সে এখান থেকে তাড়াতাড়ি করে পালানোর চেষ্টা করছিল। বাট গোজিন অনেক রেগে তাকে যাওয়ার থেকে আটকে নেয় অ্যান্ড বলে 7 বছর পর তুমি আমার সাথে দেখা করছো, এর আগে কি তোমার আমার কথা একদমই মনে পড়েনি? আর এর সাথে সাথে সে নিয়ানকে কিস করে, যার কারণে নিয়ান অনেক বেশি রেগে যায় আর ভাবে এভাবে কোনো আননোন পারসন আমাকে কিস কি করে করতে পারে। অ্যান্ড সে তাকে বলে যদি তুমি আমার সাথে জোর জবরদস্তি করতে চাও তাহলে আমি এখনই পুলিশকে ডেকে নেবো অ্যান্ড তোমাকে অ্যারেস্ট করিয়ে দেবো। এরপর নিয়ান সেখান থেকে চলে যাচ্ছিল, বাট গোজিন তার গার্ডসদের ডাকে অ্যান্ড বলে এই মেয়েটি যেন এখান থেকে যেতে না পারে। এইসব দেখে তো নিয়ান অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায় অ্যান্ড সে ভাবে এই ছেলেটি কি পাগল। তখনই সেখানে নিয়ানের বেবিরাও চলে আসে তার লোকেশন ট্র্যাক করে। আর এখানে বেবিদের মনে হচ্ছিল তাদের মম তাদের হারিয়ে যাওয়া ড্যাডকে খুঁজে পেয়েছে, তাই তারা গোজিনকে ড্যাড ড্যাড বলে ডাকছিল। যখন কি গোজিন তো অনেক বেশি শকড হয়ে গিয়েছিল অ্যান্ড সে নিয়ানকে বলে সত্যি কি এই দুইটি তোমার বেবি অ্যান্ড তুমি বিয়েও করে নিয়েছো? নিয়ান বলে সেটা আমার পার্সোনাল ম্যাটার, আমার মনে হয় না তোমাকে কিছু কোশ্চেনের আনসার দেওয়া দরকার আমার। তাই গোজিন ওই বেবিদেরকেই তাদের এজ জিজ্ঞাসা করে। যখন কি নিয়ান তো তার বেবিদেরকে গোজিনের থেকে দূরে থাকতে বলছিল, বাট বেবিরা তো তার কোনো রকম কথাই শুনছিল না, তাই সে বাধ্য হয়ে বেবিদেরকে নিজের কাছে টেনে নেয়। এখানে বেবিরা তাকে জিজ্ঞাসা করছিল মম সত্যি কি এই অ্যাঙ্গেলটি কি আমাদের ড্যাড অ্যান্ড এমনই একটি কোশ্চেন গোজিন শকড হয়ে তাকে জিজ্ঞাসা করছিল যে এই দুই বেবি কি আমার? যখন কি নিয়ান তো অনেক বেশি ইরিটেট হয়ে বলে যে জানি না এখানে কি ড্রামা চলছে, আমার নাম তো নিয়ান সি অ্যান্ড আমি আপনাকে জানিও না, না এর আগে কখনো আমাদের একে অপরের সাথে দেখা হয়েছে। সেটা বলে সেখান দিয়ে চলে যাচ্ছিল অ্যান্ড এবারে গোজিনও তাকে আটকায় না, কারণ সে নিজেই অনেক বেশি কনফিউজ ছিল এটা ভেবে যে কোনো মেয়ে নিয়ানের জেরক্স কপি কি করে হতে পারে। তখনই তার অ্যাসিস্ট্যান্ট মিং সেখানে চলে আসে অ্যান্ড সে তাকে নিয়ানের ব্যাপারেই খোঁজ খবর নেওয়ার জন্য পাঠিয়েছিল অ্যান্ড সে এখানে বলে নিয়ান লাস্ট মান্থই চায়না এসছে অ্যান্ড সে মু ফ্যামিলির গ্র্যান্ড ডটার। আপাতত এখন তার লাইফে কেউ নেই অ্যান্ড সে এক সিঙ্গেল মাদার, তাই তার বেবিদের একাই খেয়াল রাখে সে। অ্যাকচুয়ালি মু ফ্যামিলি তাদের পরিবারের অনেক কিছুই সিক্রেট রেখেছে, তাই এখানে সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি নিয়ানের ব্যাপারে আরো খোঁজ খবর নাও, কারণ আমার পূর্ণ বিশ্বাস ওই দুই বেবি আমার। অ্যাকচুয়ালি গোজিন এই 7 সালের মিস্ট্রি জানতে চাইছিল, কারণ তার মনে হচ্ছিল এই মেয়েটি জিঙ্গুইন, বাট সে নিয়ান হওয়ার অ্যাক্টিং করছে অ্যান্ড সে ডিসাইড করে যে আমি খুব তাড়াতাড়ি এই রহস্য থেকে পর্দা তুলে ছাড়বো। তো এই 7 বছরের মিস্ট্রি জানতে চাইছিল, কারণ সে 100% শিওর ছিল যে এই মেয়েটি জিঙ্গুইন। নেক্সট সিনে আমরা নিয়ানকে দেখি যে তার বেবিদের স্কুল থেকে আসলে অপেক্ষা করছিল, তখনই ডোরবেল বেজে ওঠে। সেভাবে হয়তো বেবিরা স্কুল থেকে ফিরে এসছে অ্যান্ড ডোর যখন ওপেন করে সামনে এসে গোজিনকে দেখে, বাট গোজিন তো তার পারমিশন না নিয়ে বাসায় ঢুকে পড়ে। যখন কি নিয়ান অনেকে বলে যে এটা কেমন জবরদস্তি, আমার পারমিশন না নিয়ে তুমি বাসায় ঢুকলে কেন? আমি তো আগেই বলেছিলাম যে আমি ওই মেয়েটি নয়, বাট আপনি তো মানতে রাজি হচ্ছেন না, আর আজ তো আপনি লিমিট ক্রস করে ফেললেন আমার বাসায় ঢুকে। আপনি কি জানেন না কারোর বাসায় জোর করে ঢোকাটা ইলিগাল? গোজিন বলে তুমি কি চাও আমি তোমার জন্য এখানে পুলিশ ডেকে নিয়ে আসি? ওকে তাহলে আমি এখনই করছি। তার কনফিডেন্স দেখে নিয়ান ভাবে যে এই ছেলেটি তো কাউকেই ভয় পায় না, এই জন্য সে বলে যে কিছুক্ষণের মধ্যেই আমার বেবিরা বাসায় ফিরে আসবে, তাই আমি চাই তাদের আসার আগেই আপনি এখান থেকে চলে যান। যদি তারা আমাদেরকে একসাথে দেখে তাহলে কিছু ভুল ভাবতে পারে। যা শুনে গোজিন সিরিয়াস হয়ে আবার জিজ্ঞাসা করে যে সত্যি করে বলো এই দুই বেবি আমার, তাই না? যা শুনে নিয়ান তো অনেক বেশি ইরিটেট হয়ে যায় অ্যান্ড বলে আমি কাল থেকে আপনাকে বলে যাচ্ছি আমাদের এর আগে নাই কখনো দেখা হয়েছে, নাই আমাদের একে অপরের সাথে কোনো সম্পর্ক আছে। যা শুনে গোজিন বলে 7 বছর আগে তুমি আমাকে হঠাৎ ছেড়ে চলে গিয়েছিলে, আমি তোমাকে অনেক খুঁজেছি বাট তোমার কোনো চিহ্নও পাইনি, তুমি এত নির্দয় কি করে হতে পারো? আর তার সাথে সাথে তুমি আমাদের ভালোবাসা অ্যান্ড স্মৃতি সবকিছু ভুলে কি করে গেলে, যখন কি আমরা একে অপরকে অনেক বেশি ভালোবাসতাম। আর এত বছর পর যখন আমি তোমাকে খুঁজে পেলাম তুমি তো মানতেই রাজি হচ্ছ না যে তুমি নিঙ্গুইন, আর আমি তোমার কাছে অপরিচিত হয়ে গেলাম। যদি তোমার প্রমাণ চাই তাহলে আমি প্রমাণ করতে পারি। অ্যান্ড সে তার ড্রেস সরিয়ে দেয়। অ্যাকচুয়ালি নিঙ্গুইনের শোল্ডারে একটি ট্যাটু ছিল, বাট এখানে ড্রেস সরানোর পর সে নিয়ানের শোল্ডারে ট্যাটুটি দেখতে পায় না, যার কারণে সে অবাক তো হয়, বাট তার এই অসভ্যতমের জন্য নিয়ান তাকে চটিয়ে থাপ্পড় মারে একটা। তারপরেও গোজিন অনেক রেগে তাকে জিজ্ঞাসা করছিল যে তোমার ট্যাটু কোথায় গেল, তখন সেখানে বেবিরা চলে আসে আর তারা তাদেরকে এরকম সিচুয়েশনে দেখে এটা ভাবে যে হয়তো তাদের মধ্যে কিছু চক্কর চলছে অ্যান্ড তারা এটাও ভাবে যে তার মানে এটাই আমাদের ড্যাড। অ্যান্ড এখানে ওয়াও গোজিনকে অনেক বেশি আহ্লাদ করছিল অ্যান্ড যা দেখে নিয়ান তো আরো বেশি ইরিটেট হয়ে যায়। অ্যান্ড এখানে গোজিনও তাদের দুজনকে অনেক বেশি আদর করছিল অ্যান্ড বলে তোমরা অনেক বেশি কিউট, তোমরা যদি চাও তাহলে আমি প্রতিদিন তোমাদের সাথে দেখা করতে আসবো।
আর সেখানেই নিয়ান গজিনের ভুল ধারণা দূর করার জন্য সে তার পাসওয়ার্ড অ্যান্ড আইডি কার্ড দেখাচ্ছিল অ্যান্ড বলছিল যে দেখো আমার আইডি কার্ড অ্যান্ড পাসওয়ার্ড, আমি তোমার নিঙ্গুইন নয়। আর তাদের এই কথা কাটাকাটিতে তাদের মধ্যে আবারও ঝগড়া বাঁধে। শেষমেশ বেবিরা তাদেরকে এটা বলে চুপ করায় যে ঝগড়া করে কিছুই হবে না। যদি আপনার দুজন এভাবেই লড়তে থাকেন তাহলে এই প্রবলেমটি আরো বড় হয়ে দাঁড়াবে। যা শুনে নিয়ান বলে হ্যাঁ তুমি একদম ঠিকই বলছো। বেচারা গজিন অনেক বড় ধোকা খেয়েছিল রিলেশনশিপে, তাই সে 7 বছরেও তাকে ভুলতে পারেনি অ্যান্ড আজও তাকে খোঁজার চোখ করেই পড়ে আছে। সেই জন্যই তো সে নিয়ানের পেছনে পড়েছে এটা ভেবে যে সেই নিঙ্গুইন। নিয়ান বলে ঝগড়া তো শেষ হয়ে গিয়েছে, তাই আপনি এখান থেকে এখন যেতে পারেন। গজিন বলে হ্যাঁ ঠিক আছে, এমনিতেও এখন আমাদের প্রত্যেক দিনই দেখা হবে, কারণ তোমার পাশের বাড়ি নেবার হয়ে গেছি আমি এখন। যা শুনে তো অনেক বেশি খুশি হয়ে যায় অ্যান্ড বলে তার মানে আঙ্কেল আপনি তো আমার সাথে প্রত্যেক দিন দেখা করতে আসবেন। অ্যান্ড গজিনও তাকে প্রমিস করে ওকে আমাদের প্রত্যেক দিন দেখা হবে। কথা বলতেই বলতেই সে ওয়াও এর একটি হেয়ার নিয়ে নেয়। অ্যাকচুয়ালি সে এই হেয়ার দিয়ে ডিএনএ টেস্টের রিপোর্ট বের করবে যাতে সে জানতে পারে যে এই দুই বেবি তার কিনা। তাই সে চ্যাংকি বলে তাড়াতাড়ি করে এটা ডিএনএ টেস্ট রিপোর্ট আমাকে দিও অ্যান্ড আশেপাশে একটি ভাড়ার জন্য বাসা খোঁজো যাতে আমি স্টে করতে পারি। নেক্সট সিনে আমরা গজেন অ্যান্ড গ্র্যান্ডপাকে দেখি যেখানে তারা এই ব্যাপারে আলোচনা করছিল যে নিয়ানের আসার খুশিতে একটা সেলিব্রেট করা হবে। আর এই পার্টিতে গজিনও ইনভাইটেড ছিল। সে খুব চালাকির সাথে নিয়ানের অ্যাব্রোড যাওয়ার ব্যাপারটি জানতে চাইছিল গ্র্যান্ডপা থেকে। আর তা থেকে সে জানতে পারে ফেরার সময় নিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে সে তার আধেকের বেশি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। অ্যান্ড ডক্টর বলেছে নিয়ানের স্মৃতিশক্তি ফিরে আসার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড মিস্টার মু চাইছিল এই পার্টিতে নিয়ান অ্যান্ড গজিনের আলাপ হয়ে যাক, বাট গজিন বলেছে আমি তো নিয়ানকে আগে থেকেই জানি। যা শুনে মিস্টার মো অনেক বেশি খুশি হয়। নেক্সট সিন আমাদেরকে পার্টি দেখানো হয় যেখানে গ্র্যান্ডপা গিয়ে সকলকে ওয়েলকাম জানায়। সকলের সামনে আমি কিছু অ্যানাউন্স করতে চাই। প্রথমে তো এটা যে আমার গ্র্যান্ড ডটার ফাইনালি তার কান্ট্রি ফিরে এসেছে। আমি তো তার জন্য কত বছরই না ওয়েট করেছি। অ্যান্ড নিয়ান তার জীবনে অনেক বেশি স্ট্রাগল করেছে। ছোটবেলাতেই তার পেরেন্টস মারা যায়, তারপর থেকেই সে তার বেবিদের একাই সামলাচ্ছে, যেটা দেখে এটা প্রমাণ হয় যে নিয়ার ইন্ডিপেন্ডেন্ট, স্ট্রং অ্যান্ড তার সাথে সাথে ইন্টেলিজেন্টও। অ্যান্ড আমি আমার কোয়ালিফিকেশন মেনটেনে রেখে সেকেন্ড অ্যানাউন্সমেন্ট এটাই করতে চাই যে আমার এই বিশাল সম্পত্তির অধিকারী নিয়ার হবে। যা শুনে পার্টিতে সকলেই অবাক হয়ে যায়। শুধু তাই নয়, মিস্টার মু এটাও বলে যে নিয়ানের বাসায় ফেরার খুশিতে আমি এই পুরো মেনশনটি তাকে গিফট করছি। এটা শুনে মিস্টার মু ডটার ইন ল অমতি দেখিয়ে বলে যে এত বড় ডিসিশন নেওয়ার আগে আপনার আমাদের সাথে একবার ডিসকাস করা উচিত ছিল। মিস্টার মো বলে এই এত বড় বিশাল সম্পত্তি আমি আমার পরিশ্রমের দ্বারা অর্জন করেছি, তোমার সাথে এই ব্যাপারে ডিসকাস করতে কেনই যাব যে আমি আমার প্রপার্টি কাকে দেব। এখানে মিস্টার মুর আর এক গ্র্যান্ডডটার শিয়ান তাকে বলে যে আমি জানি গ্র্যান্ডপা আপনি ইনিয়ানকে অনেক বেশি ভালোবাসেন, বাট আপনি ডিসিশন নিতে একটু তাড়াহুড়ো করে ফেললেন না। যখন কি মিস্টার মু তার ডটারের কোনো কথাই শোনে না অ্যান্ড বলে যে আমি ভালো করে জানি যে আমি কি করেছি, তাই তোমার থেকে রায় নেওয়ার কোনো দরকার নেই আমার। মিস্টার মুর সেখান থেকে চলে যাওয়ার পর আন্টি তাকে বলে ড্যাড তো আমাদের কোনো কথা শুনছে না, বাট তুমি জেনে রাখো এভাবে তুমি সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে পারো না। এখানে সিয়ানো তাকে কথা শোনায় যে আমি জানি তুমি গ্র্যান্ডপাকে আমাদের বিরুদ্ধে করেছো আর তাকে তার সমস্ত প্রপার্টি তোমার নামে লিখে দেওয়ার জন্য বাধ্য করেছো। নিয়ান বলে আমি এই ব্যাপারে কিছুই জানতাম না, আজই আমি জানতে পারলাম। বাট সিয়ান তো সকলের সামনে নিয়ানকে ম্যারেজ করতে চাইছিল, তাই সে তাকে কথা শোনানোর কোনো সুযোগ ছাড়ে না অ্যান্ড বলে তুমি তোমার পার্সোনাল লাইফে কি করবে সে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, বাট তোমার জন্য আমরা ভিখারি হতে চলেছি। তুমি না জানিয়ে বিয়ে করে নিলে অ্যান্ড তোমার এখন দুটো বেবিও আছে, বাট তুমি নিজেই জানো না যে তাদের ফাদার কে। আর এখন ওই বেবিদের দেখিয়ে তুমি আমাদের গ্র্যান্ডপাকে নিজে জালে ফাঁসিয়েছো। যা শুনে নিয়ান অনেক বেশি রেগে যায় অ্যান্ড বলে তোমার যা বলার আছে তুমি আমাকে বলো, বাট আমার বেবিদের নামে একটাও শব্দ আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। যখন কি সিয়ান তো চুপ হওয়ার নামই নিচ্ছিল না, সে বলে আমি তো যেটা সত্য সেটাই শুধুমাত্র বলছি। এখানে থাকা সমস্ত গেস্টদের এই সত্যটা তো জানা দরকার, তাই না? তারাও তো জানুক যে তোমার যোগ্যতা কি। অ্যান্ড এত অপমান শোনার পর নিয়ান চটিয়ে এদের গালে একটি থাপ্পড় মারে আর বলে ফিউচারে কখনো আমাকে নিয়ে কোনো কমেন্ট করো না, আজ তো শুধুমাত্র থাপ্পড় মেরেছি, পরের বার তোমার সোজা মুখই ভেঙে দেবো আমি। তারপর সে সেখান দিয়ে চলেই যাচ্ছিল, বাট সিয়ান তার উপর ওয়াইন ফেঁকে অ্যান্ড তখনই গজিন এসে তাকে ইনসাল্ট হওয়া থেকে বাঁচিয়ে নেয়। এরপর গজিন নিয়ানকে ভিড় থেকে দূরে নিয়ে গিয়ে বলে তুমি মু ফ্যামিলির ডটার, তাই সকলের সামনে এভাবে নিজের অপমান হতে কি করে সহ্য করতে পারো। অ্যান্ড এবারে তো
চমৎকারই হয়ে যায়, কারণ নিয়া নিজের থেকেই গজিনকে থ্যাঙ্কস বলে। অ্যান্ড এর আগে তারা কিছু কথা বলতো, তখনই সেখানে চ্যাং চলে আসে। তার সামনে তো নিয়ান কোনো রকম কথা বলতে চাইছিল না, তাই জন্য সে চুপচাপ সেখান দিয়ে চলে যায়। অ্যান্ড সে চলে যাওয়ার পর গজিন বলে, তোমার মনে হয় না তুমি ভুল টাইমে চলে এসছো? চ্যাং বলে, অ্যাকচুয়ালি আমার আপনাকে একটা ইম্পর্টেন্ট কথা জানানোর আছে। এই দেখুন, ডিএনএ টেস্টের রিপোর্ট চলে এসেছে, আর এই রিপোর্টে ক্লিয়ারলি লেখা আছে যে ওই দুই বেবি আপনার নয়। যা শুনে গজিন আরো চিন্তায় পড়ে যায়। নিয়ানকে দেখি সে বাসায় ফিরছিল, তখনই কিছু লোফার ছেলে তাকে ঘিরে ফেলে। অ্যাকচুয়ালি তারা তাকে মারতে এসেছিল এখানে, বাট আমরা দেখি এখানে তো উল্টোটাই হয়ে যায়। নিয়ান তাদের মধ্যে একটি ছেলেকে ধরে তার হাত মোটকে দেয়। অ্যান্ড তাকে বলে, সত্যি করে বলো তোমাদের এখানে কে পাঠিয়েছে? অ্যান্ড ওই ছেলেগুলো ভয়ে সবকিছু বলে ফেলে যে আপনার কাজিন সিয়ান আমাদেরকে এখানে পাঠিয়েছিল। তাই নিয়ান এখানে প্রমাণস্বরূপ তাদের একটি ভিডিও বানিয়ে নেয়। আর সেখান থেকে কিছু দূরেই গজিনের কার পার্ক ছিল। অ্যান্ড সেও দেখে নেয় যে সেখানে নিয়ান 3-4টি ছেলের সাথে একাই লড়ছে। বাট তার সেখানে পৌঁছানোর আগেই ওই ছেলেগুলি ভয়ের মারে লাশ গুটিয়ে পালিয়ে যায় সেখান থেকে। অ্যান্ড গজিন এখানে এটা তো বুঝতে পারে যে নিয়ান অনেক বেশি ডেঞ্জার গার্ল ছিল, তাই সে তাকে তার বাসায় নিয়ে এসে জিজ্ঞাসা করে যে সত্যি করে বলো তুমি কে? কারণ নিঙ্গুইন ফাইট জানতো, অ্যান্ড তুমিও জানো, তাই এবার এটা অ্যাকসেপ্ট করি নাও যে তুমি নিঙ্গুইন। এখানে গজিন তার হাত অনেক জোরে চেপে ধরেছিল, তাই নিয়ানের অনেক বেশি ব্যথা করছিল। সে তাড়াহুড়োতে বলে দেয় যে আমি শুধুমাত্র একটু সেলফ ডিফেন্সের ক্লাসেস নিয়েছিলাম, তার মানে এটা নয় যে আমি তোমার এক্স গার্লফ্রেন্ড। তারা এখানে এভাবে ঝগড়া করছিল, তখনই তার দুই বেবি অ্যান্ড সেখানে চ্যাংও চলে আসে। আর তাদেরকে দেখা মাত্রই সে তার চোখ ঢেকে নেয়। বাট বাও এখানে বলে তাদের দুজনকে তো কাপল হিসাবে একদমই পারফেক্ট দেখায়, বাট জানি না কেন যখনই তারা একসাথে থাকে তখনই শুধুমাত্র ঝগড়াই করে যায়। তাই নিয়ান গজিনের হাত ছেড়ে দেয়। বাট জিং বলে যে গ্র্যান্ডপা একদমই ঠিকই বলেছিল, যদি তোমাদেরকে একসাথে ছেড়ে দেওয়া হয় তাহলে তোমরা তো একে অপরকে মেরেই ফেলবে। তাই মনে হচ্ছে এবার আমাদেরকেই কিছু করতে হবে। অন্যদিকে শিয়ান জানতে পেরে গিয়েছিল যে তার পাঠানো লোকেরা তো উল্টে নিয়ানের হাতে মার খেয়ে ল্যাচ গুটিয়ে পালিয়ে এসেছিল, যা শুনে সে অনেক বেশি রেগে গিয়েছিল। অ্যান্ড গুন্ডাদের বলছিল যদি তোমরা তাকে মারতে নাই পারো তাহলে আমার টাকা ফিরিয়ে দিও, আমি তাকে নিজেই শেষ করে ফেলবো। এরপর নেক্সট ডে সাহসী নিয়ানকে ড্রিঙ্কে ইনভাইট করে। অ্যান্ড সে যখন এখানে আসে সাহসী বলে যে অ্যাকচুয়ালি তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, আমি চাই তুমি গজিনের থেকে একটু দূরে থাকো, তার কারণ তুমি তার এক্সের মতো দেখতে। আর যদি তোমরা বেশি দিন একসাথে থাকো তাহলে এটাতে গজিনের প্রবলেম হতে পারে। অ্যান্ড আমি গজিনের ফিয়ন্সে, তাই আমি চাই না যে আমাদের মাঝে তুমি আসো। তার কথা শুনে তো নিয়ান অনেক বেশি শকড হয়ে গিয়েছিল। অ্যান্ড সে বলে এই কথাগুলি আমাকে নয় বরং আপনার ফিয়ন্সকে বোঝাবে, কারণ আমি নই বরং সে আমার পেছনে পড়ে আছে। এটা বলার পর সে অনেক রেগে সেখান থেকে চলে যায়। অ্যান্ড এখানে সাহসী ভাবছিল সত্যি এই মেয়েটিকে অনেক বেশি সুন্দর দেখতে, হয়তো সেই জন্যই আজ পর্যন্ত গজিন তাকে ভুলতে পারেনি। নেক্সট সিনে আমাদেরকে দেখানো হয় নিয়ান তার বেবিদের নিয়ে শোরুমে এসেছিল কার পারচেস করার জন্য। তখনই সেখানে শিয়ান অ্যান্ড তার মম চলে আসে। শিয়ান তো নিয়ানকে দেখা মাত্রই তাকে কথা শোনানো শুরু করে দেয় যে তুমি আমাদের গ্র্যান্ডপার সমস্ত প্রপার্টি এইসব ফালতু জিনিসে খরচ করছো। তার কথার জবাবে নিয়ান বলে অ্যাকচুয়ালি আমার তোমার মতো অভ্যাস নেই যে অন্যের টাকাতে ফুটানি দেখাবো। নিয়ানের বেবিরা বুঝতে পেরেছিল যে এখানে খুব তাড়াতাড়ি ঝগড়া হতে চলেছে, তাই তারা তাড়াতাড়ি করে গজিনকে কল লাগিয়ে দেয়। এখানে নিয়ান শিয়ানকে বলে যে আমি কাল রাতেই বুঝতে পেরেছি যে তুমি আমাকে কতটা ঘৃণা করো। তোমার পাঠানো ভাড়া করা গুন্ডাদের ভিডিও আমার কাছে আছে, তুমি একবার ভাবো যদি এই ভিডিওটা আমি গ্র্যান্ডপাকে দেখিয়ে দেই তাহলে তোমরা তো পথে এসে বসবে। যা শুনে শিয়ান তাকে কিছু বলতো তার আগেই সেখানে গজিন চলে আসে। অ্যান্ড তাকে দেখে শিয়ান অ্যান্ড তার মম সেখান থেকে চলে যায়। আর সেখানে গজিনকে দেখে নিয়ানের অনেক বেশি ভালো লেগেছিল। ধীরে ধীরে সেও গজিনকে লাইক করতে শুরু করেছিল, কারণ সব সময় গজিন তার জন্য স্ট্যান্ড নিয়ে এসছে। তারপর তারা শোরুমের ভেতরে চলে আসে, কারণ নিয়ানের একটি কার পারচেস করার ছিল। অ্যান্ড তখনই ওই শোরুমের লেডি এসে একটি পেপার দেখিয়ে বলে আমাদের একটি মিস্টার গেস্ট আপনার জন্য কার অর্ডার করিয়েছে, বাস আপনি এই পেপারটিতে সাইন করে দিন। এখানে নিয়ান অবাক হয়ে জিজ্ঞাসা করে আপনাদের গেস্টের নাম কি? লেডিটি বলে ওনার নাম মিস্টার জি। এদিকে গজিনও ভেবে ভেবে অনেক বেশি বিরক্ত হয়ে যায় যে আসলে এই আননোন পার্সনটিকে যে তাদের মাঝে চলে এলো। তাই তখনই সে নিয়ানকে জিজ্ঞাসা করে তুমি কি এই পার্সনটিকে চেনো? বাট নিয়ানও তো এই ব্যাপারে কিছুই জানতো না। তাই সে নিয়ানকে অনেক রেগে বলে যে তুমি এই কার্ডটি অ্যাকসেপ্ট করবে না। অ্যান্ড তার কথাতে
নিয়ান রাজি হয়ে যায়। বাট কিছুক্ষণ পর জিঙ্কি তার মমকে জানিয়ে দেয় যে এই কারটি তো সে তার জন্য অর্ডার করেছিল, বাট এখানে তাদের দুজনের মধ্যে কি কথা হয় তা আমাদেরকে বলা হয় না। আর সে ব্যাপারে গজিনের কোনো আইডিয়া ছিল না, সেই জন্য সে গজিনকে জানানোর জন্য বলে যে ঠিক আছে আমি এই কারটি অ্যাকসেপ্ট করছি। যা শুনে তো গজিনের অনেক বেশি জালাস ফিল হচ্ছিল অ্যান্ড সে তাকে বলে তুমি তো এই পার্সনটিকে চেনো না, তাহলে তার গিফট অ্যাকসেপ্ট কেন করছো? আর নিয়ান তার মজা নেওয়ার জন্য বলে মনে হচ্ছে তোমার জালাস ফিল হচ্ছে যে কেউ আমাকে এত দামি একটি কার গিফট করছে। যা শুনে গজিনের অনেক বেশি খারাপ লাগে অ্যান্ড সে বেবিদেরকে বলে আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে তাই আমাকে এখনই এখান থেকে যেতে হবে। আর তার চলে যাওয়ার পর জিং তার মমকে বলছিল যে আঙ্কেল গজিন তো আপনাকে অনেক বেশি লাইক করে, সেই জন্যই তো তিনি জালাসি ফিল করছেন। নেক্সট সিনে আমরা গজিনকে দেখি সে চ্যাংকে বলছিল তাড়াতাড়ি করে ওই পার্সনের খোঁজ নাও যে নিয়ানকে ওই কার্ডটি গিফট করেছিল, কারণ আমিও দেখতে চাই ওই পার্সনটিকে। এরপর তার সাথে আমি পার্সোনালি ডিল করবো। অ্যান্ড সে সেখান থেকে চলে যাচ্ছিল, বাট তার আগে সেখানে তার মম চলে আসে। আর সে আসা মাত্রই অনেক রেগে তার পার্স চ্যাংয়ের হাতে দিয়ে দেয়। তার নাম মলি ছিল অ্যান্ড সে এখানে বলে আমি তোমাকে অ্যান্ড ওই মেয়েটিকে কি যেন নামটি, তখন চ্যাং বলে নিয়ান। নিয়ান তার নাম। মম বলে নিয়ান হ্যাঁ ওই মেয়েটি, আমি চাই না তুমি তার সাথে কোনো রকম সম্পর্ক রাখো, আমি তার ব্যাপারে অনেক ভালো করে জানি সে অনেক বেশি রাগী অ্যান্ড জেদি মেয়ে। তুমি প্রেম করার জন্য এই শহরে আর কোনো মেয়ে পেলে না যে তার পেছনে হাত ধুয়ে পড়ে আছো। যা শুনে গজিন বলে মম আপনি হয়তো এই জন্য নিয়ানকে পছন্দ করেন না কারণ ফিউচারে তার ওপর আপনি হুকুম চালাতে পারবেন না। আর এটা শোনার পর তো মম কান্নাই শুরু করে দেয় অ্যান্ড গজিনকে ইমোশনালি ব্ল্যাকমেল করে বলে যে যদি আজ তোমার ড্যাড বেঁচে থাকতো তাহলে এটা জানার পর তো তোমার ড্যাডের মনে ভেঙে যেত যে তার ছেলের কাছে তার মমের কতটা ইম্পর্টেন্ট। তোমার এই বুড়িমা শুধু এটাই চায় যে তুমি কোনো ভালো মেয়েকে বিয়ে করে সেটেল হয়ে যাও, বাট তুমি তো আমার কথা শুনবে না। গজিন বলে মম আমি জানি তুমি অ্যাক্টিং করছো তাই এইসব অ্যাক্টিং ছেড়ে বাইরে এসো। আর যা শুনে মমও তার অ্যাক্টিং বন্ধ করে দেয়। আর সে বলে ঠিক আছে আমি আর কোনো রকম নাটক করব না, বাট তার জন্য তোমাকে আমার একটি কথা মানতে হবে। যা শুনে গজিন বলে ঠিক আছে বলুন আমি আপনার জন্য কি করতে পারি। মম বলে তোমাকে ব্লাইন্ড ডেটে যেতে হবে। যা শুনে তো গজিন সাফ সাফ মানা করে দেয়, বাট মলি তো তার ছেলের কোনো রকম কথাই শুনতে রাজি ছিল না অ্যান্ড সে জেদ করে বলে এই মেয়েটিকে একদমই ওই মেয়েটির মতো দেখতে যে আমার ছেলের জীবনে 7 বছর নষ্ট করেছে। 7 বছর আগে তোমাকে ঠকানো হয়েছিল অ্যান্ড আমি চাই না এবারেও তুমি ধোকা খাও। আর তখনই গজিনের কাছে বাওয়ের মেসেজ আসে যে তাকে জানায় আঙ্কেল আজ আমার মম ব্লাইন্ড ডেটে যাচ্ছে, তাই গ্র্যান্ডমা আমাকে বললো এই খবরটি আপনাকে জানিয়ে দেওয়ার জন্য, তাই আপনিও ডেটে চলে যান নয়তো মমকে কোনো ব্যাড আঙ্কেল আপনার থেকে ছিনিয়ে নেবে। আর এটা দেখার পর তো গজিন তার মমকে বলে ঠিক আছে আমি আপনার কথা মতো ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য রাজি আছি। যা শুনে তো মলি অনেক বেশি হ্যাপি হয়ে যায় অ্যান্ড একটু টাইম ওয়েস্ট না করে তাকে ডেটে যাওয়ার জন্য বলে দেয়। এরপর সে তাকে ফলো করে, যখন কি চ্যাং তো বুঝতে পারছিল না যে বস ডেটে যাওয়ার জন্য রাজি কি করে হয়ে গেল, তাই সেও গজিনের পেছনে। এরপর আমরা আমেশ মলিকে দেখি সেও গজিনের পেছনে নিতে নিতে সেই হোটেলেই চলে আসে যেখানে গজিন ব্লাইন্ড ডেটের জন্য এসেছিল অ্যান্ড সে এখানে নিজেকেই বলছিল যে আমি তোমার মম তাই তোমার বিয়ে দেওয়া আমার কর্তব্য, সেই জন্য এখন আর কোনো ফালতু মেয়ের পেছনে আমি তোমার টাইম ওয়েস্ট করতে দেব না। আর তখনই সেখানে নিয়ানের বেবিরাও চলে আসে অ্যান্ড তারা আমেশ মলিকে বলে সিস্টার আপনাকে তো অনেক বেশি সুন্দর দেখতে। সিস্টার এই ওয়ার্ডটা শুনে তো মলি অনেক বেশি খুশি হয়ে যায় অ্যান্ড তার মনে হয় হয়তো তাকে এখনো ইয়াং মেয়েদের মতোই লাগে অ্যান্ড সে এখানে বলে যে লিটল বেবি কমপ্লিমেন্টের জন্য থ্যাঙ্কস, বাট আমি তোমার গ্র্যান্ডমার এজের। বাই দ্য ওয়ে তোমরা আমাকে গ্র্যান্ডমা বলতে পারো অ্যান্ড তারা এখানে তাকে গ্র্যান্ডমা বলে ডাকে। আর যা শুনে মলি অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে সে তাদের আদর করছিল তখনই সেখানে ওয়েটার এসে বলে গ্র্যান্ডমা আপনার এই টেবিলটি, বাট ওয়েটারের মুখ থেকে তো গ্র্যান্ডমা এই ওয়ার্ডটি শুনে সে অনেক বেশি রেগে যায় অ্যান্ড বলে তোমার এজ তো আমার মতো তাই তুমি আমাকে গ্র্যান্ডমা একদম বলবে না, বুঝতে পারলে এখন এখান থেকে যাও। এরপর মলি গজিন অ্যান্ড তার সাথে বসে থাকা মেয়েটিকে অবজার্ভ করছিল। গজিনও বুঝতে পেরেছিল যে তার মম তার পেছনে দিয়ে দিতে এখান পর্যন্ত চলে এসছে। আর যখনই সে দেখার জন্য পেছনে ঘুরে তাকায় মলি খুব চালাকির সাথে নিজের ফেস হাইড করে নেয়। আর সেখান থেকে কিছু দূরেই আমরা নিয়ানকে বসে থাকতে দেখি একটি ছেলের সাথে। সে তার সাথে এখানে ব্লাইন্ড এসেছিল, বাট নিয়ানকে তো চেনাই যাচ্ছিল না কারণ সে তার গেট আপ চেঞ্জ করে এখানে এসেছিল, বাট গজিন তাও তাকে চিনে ফেলে। আর তারপর গজিনের ফোকাস তো নিয়ানের ওপরেই ছিল। এখানে নিয়ানের সাথে থাকা ওই ছেলেটি বলে তোমাকে তো অনেক কিউট দেখতে, তুমি কি প্লিজ আমায় বলবে তোমার স্কিনে তুমি কিভাবে যত্ন নাও।
আর যা শুনে তো গজিনে অনেক বেশি জ্যালাস ফিল হচ্ছিল। অ্যান্ড ওখানেই নিয়ান তার সাথে থাকা রেটিং বয়কে বলে যে তুমি কি আমাকে বলবে তোমার স্কিনে তুমি কি ফেসিয়াল ইউজ করো, কারণ আমি আমার ফেসকে গ্লোয়িং দেখাতে চাই। এমনিতে তো আমার দুটি বেবি আছে, সেই জন্যই নিজের স্কিন কেয়ার করার তো টাইমই পাই না। যা শুনে ওই ছেলেটি বলে আরে তোমাকে তো দেখে মনেই হয় না যে তোমার দুটি বেবি আছে। আর তাদের মধ্যে হওয়া কথা শুনে গজিন এত রেগে যায় যে তার রাগ সে তার খাবারের ওপর দেখাচ্ছিল। তারপর নিয়ান ওই ছেলেটিকে বলে তুমি তোমার লিপে কি গ্লস ইউজ করো, তুমি কি আমাকে বলবে তোমার লিপস অনেক বেশি গ্লসই দেখাচ্ছে। তাই ওই ছেলেটিও তার কাছে থাকা গ্লসটি বের করে তাকে দেখায়। নিয়ান বলে ওয়াও এটা তো অনেক বেশি ভালো দেখাচ্ছে, তাই প্লিজ তুমি কি নিজের হাতে আমার লিপে এটি অ্যাপ্লাই করে দেবে। আর ছেলেরা এমন প্রস্তাবে তো কখনো মানাই করে না, তাই ওই ছেলেটাও নিয়ানের লিপে নিজের হাতে গ্লস লাগিয়ে দিচ্ছিল। আর যা দেখে তো গজিন তার সাথে থাকা মেয়েটিকে জিজ্ঞাসা করে তোমার কাছে কি কোনো লিপস্টিক আছে। মেয়েটি বলে হ্যাঁ বাট কেন। গজিন বলে অ্যাকচুয়ালি তুমি যে এই লিপস্টিকের সেটটি পরে আছো তা একদমই তোমার সাথে ম্যাচ খাচ্ছে না, তাই ওটা আমাকে দাও, আমি নিজের হাতে তোমার ঠোঁট রাঙিয়ে দেবো। যা শুনে তো ওই মেয়েটির খুশির কোনো সীমানাই ছিল না, কারণ সে ভাবছিল গজিন তাকে লাইক করতে শুরু করেছে। অ্যান্ড সে তাকে লিপস্টিকও দিয়ে দেয়, যখন কি মনে আগুন জ্বলছিল। অ্যান্ড লিপস্টিক নিয়ে সে তার ঠোঁটে লাগানো শুরু করে, বাট তার ফোকাস তো পুরো নিয়ানের দিকেই ছিল। আর দূরে বসে থাকা মলি যে গজিনের ওপরেই নজর রাখছিল, সে ভাবছিল যে গজিনের তো এবার সেটিং হতে চলেছে, বাট এই চক্করে সে অনেক বেশি শরবত খেয়ে নিয়েছিল, তাই তাকে তাড়াহুড়ো করে ওয়াশরুমে যেতে হয়। আর সেখানে আমরা গজিনকে দেখি যে নিয়ানের দিকে দেখতে দেখতেই তার ডেটিং গার্লের লিপে লিপস্টিক লাগিয়ে যাচ্ছিল, বাট আমরা দেখি তাকে তো একদম সে জোকার বানিয়ে ফেলেছে। বাট সে তাকে বলে তোমাকে এবার অনেক বেশি সুন্দর লাগছে। যা শুনে তো ওই মেয়েটি অনেক বেশি খুশি হয়ে যায়। তখন সেখানে নিয়ানের বেবিরা চলে আসে, আর তারা এখানে গজিনকে ড্যাডি বলে ডাকছিল। যা শুনে তো ওই মেয়েটি শকড হয়ে যায়। অ্যান্ড গজিনকে বলে তোমার দুটি বেবি আছে, তুমি তো আমাকে তাদের ব্যাপারে বলনি। গজিন বলে সরি, অ্যাকচুয়ালি তোমাকে দেখার পর আমি সবকিছু ভুলে গিয়েছিলাম। জিন বলে আন্টি আপনাকে হয়তো ড্যাড আরো একটি কথা বলতে ভুলে গেছে যে আমাদের সাথে আমাদের মমও থাকে। আর যা শুনে তো ওই মেয়েটি তার লাল মুখ নিয়ে অনেক রেগে সেখান থেকে চলে যায়। তারপর গজিন তাদেরকে বলে তোমরা এখানে এসে আমাকে বাঁচিয়ে নিয়েছো, এবার চলো আমরা তোমার মমের ব্লাইন্ড ডেট খারাপ করি। অ্যান্ড সেখানে অনেক রেগে গিয়ে নিয়ানকে নিজ দিকে টেনে নেয়। অ্যান্ড ওই ছেলেটিকে বলে মাফ করবেন ভাই, বাট এই মেয়েটি আমার ওয়াইফ, যখনই তার আমার সাথে ঝগড়া হয় সে এভাবেই র্যান্ডামলি কারোর সাথে ব্লাইন্ড ডেটে চলে আসে। আর যদি সে তোমাকে কোনো ইনস্টা আইডিও দিয়ে থাকে তাহলে তা ডিলিট করে দিও। এরপর সে নিয়ানকে বলে চলো বেবি বাসায় ফেরার টাইম হয়ে গেছে। যা শুনে তো ওই ছেলেটি অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর আমরা মলিকে দেখি সে যখন ওয়াশরুম থেকে বাইরে আসে সে এই ভাবনাতেই হারিয়েছিল যে আমার ছেলের ব্লাইন্ডের পছন্দ হয়েছে, এরপর সে বিয়ে করে নেবে, তারপর তাদের ছোট ছোট কিউট কিউট বেবি হবে। অ্যান্ড তারা সারাদিন আমাকে গ্র্যানি গ্র্যানি বলবে। বাট যখন সে এসে দেখে যে গজিন তো সেখানে ছিলই না, তাই তখনই সে গজিনকে কল করে বলে তুমি কোথায়, আমি তোমাকে খুঁজে যাচ্ছি, আমাকে বলো ওই মেয়েটিকে তোমার কেমন লেগেছে। আমি জানি তাকে তোমার অনেক বেশি ভালো লেগেছে, সেই জন্যই তো তুমি নিজের হাতে তাকে লিপস্টিক পরিয়ে দিচ্ছিলে। বাট গজিন তো তখনই তার কল কেটে দেয়। এরপর সে নিয়ান আর তার বেবিকে নিয়ে বাসায় ফিরে আসে। আর এখানে বেবিরা তাকে সরি বলে যে আমাদের জন্য আপনার ব্লাইন্ড ডেট খারাপ হয়েছে, অ্যাকচুয়ালি আমরা চাই যে আপনি আমাদের ড্যাড হন, সেই জন্যই আমরা ওই আন্টির সামনে আপনাকে ড্যাড বলেছি। বাট তাদের এই বিহেভিয়ারে গজিন তো একদমই রেগে যায় না, কারণ সে নিজেই চাইছিল যাতে তার ব্লাইন্ড ডেট যে কোনো ভাবে খারাপ হয়ে যাক। গজিন এখানে বলে আমি সারা জীবন তোমাদের সাথে থাকবো, এখন তোমরা খেলতে যাও, আমার তোমার মামের সাথে কিছু কথা আছে। তাদের সেখান থেকে চলে যাওয়ার পর নিয়ান গজিনকে বলে তোমার বাসাটি তো অনেক বেশি সুন্দর, সত্যি বলতে আমার এটি অনেক বেশি ভালো লেগেছে। গজিন বলে হ্যাঁ তা তো ঠিক, বাট তবুও এখনো এটাতে কিছু খামতি আছে, যদি এই বাসাটি সামলানোর জন্য কাউকে পেয়ে যাই তাহলে ঠিক আছে। এখানে নিয়ান বলে তুমি জেনে বুঝে আমার ব্লাইন্ড ডেট খারাপ করেছো তাই না, আর সে নিয়ে তোমার মধ্যে আমি কোনো আফসোসও দেখতে পাচ্ছি না, অ্যাটলিস্ট আমার মন রাখার জন্য তুমি সরি তো বলতেই পারো। গজিন বলে আমি যা করেছি ভুল কিছু করিনি, তাই আমি তোমাকে সরি কেনই বা বলবো। যা শুনে নিয়ানের মনে হচ্ছিল গজিন অনেক বেশি রুড পারসন। এন্ড সে বলে তুমি এটা ভেবো না যে তোমার ব্যাপারে আমি কিছু জানি না, তোমার ফিয়ন্সে থাকা সত্ত্বেও তুমি তোমার এক্সকে এখনো বলতে পারছো না, এন্ড তার কথাই ভেবে চলেছো, আর সেই জন্য তুমি আমার ব্লাইন্ড ডেটও খারাপ করে দিয়েছো। দেখো কোনো ভদ্রলোক এরকম কাজ করে না, আমার রেকর্ডিং তুমি এক ক্যারেক্টারলেস পারসন। তার এমন কথা শুনে গজিন তো অনেক বেশি শকড হয়ে যায় এন্ড বলে জানি না তুমি কি বলছো, বাট আমার কোনো ফিয়ন্সে নেই, আর নাই আমি মেয়েদের পেছনে ঘোরাঘুরি করি। নিয়ান বলে যে মিথ্যে কথা বলা বন্ধ করো, ওই দিন আমাকে সাহসী নিজের মুখে
বলেছে, সে তোমার ফিয়ন্সে। গজিন বলে সে তোমাকে মিথ্যে বলেছে, এন্ড দেখো তুমি কত বোকা যে তার কথা তুমি বিশ্বাস করে নিলে, তার মানে তুমি আমাকে একটু বিশ্বাস করো না। নিয়ান বলে দেখো এইসব ফালতু কথা শোনার মতো আমার কোনো ইচ্ছা নেই, এইসব কিছু তুমি তার সাথেই ডিসকাস করো গিয়ে যে সে কেন আমাকে মিথ্যে বলেছে। ওয়েল আমি চাই আজ তুমি বেবিদের খেয়াল রাখো, কারণ আমাকে কাজের জন্য কোথাও যেতে হবে। অ্যাকচুয়ালি তোমার সাহসী আমাকে কোনো প্রজেক্টের ডিসকাশনের জন্য ডেকেছে, সে চায় আমি এই ডিলটি ক্র্যাক করার জন্য আমি তাকে হেল্প করি, যা শুনে গজিনও রাজি হয়ে যায়। সে বলে ঠিক আছে, এমনিতেও আমি তোমাকে ফ্রি স্যালারি দেওয়ার জন্য ডাইরেক্টরের জবটি দেইনি। ওয়েল তুমি এখন যেতে পারো, বাট মিটিংয়ে যাওয়ার আগে নিজের গেট আপ চেঞ্জ করে যেও, নয়তো তোমার এমন গেট আপের কারণে আমার কোম্পানির নাম মাটিতে মিশে যাবে। নেক্সট সিন আমাদের হোটেলে দেখানো হয়, যেখানে সাহসী নিয়ানকে নিয়ে কোনো মিস্টার লির সাথে দেখা করতে এসেছিল। সাহসী এখানে নিয়ানকে মিস্টার লির সাথে ইন্ট্রোডিউস করিয়ে বলে যে মিস্টার লির তোমার কাজ অনেক বেশি ভালো লেগেছে, তাই তুমি ওনার সাথে প্রজেক্টের ব্যাপারে ডিসকাস করো, আমি ততক্ষণ ওয়াশরুম হয়ে আসছি। নিয়ানের তো কিছু গোলমাল মনে হচ্ছিল। অন্যদিকে আমরা বাসায় দুই বেবি অ্যান্ড গোজেনকে দেখি। গোজেন এখানে বেবিদের সাথে ওয়াওয়ের হেয়ার পিন লাগিয়ে তাদের সাথে বাচ্চাদের মতো খেলা করছিল, বাট সে বেবিদের সাথে খেলতে খেলতে বোর হয়ে গিয়েছিল। অ্যান্ড সে নোটিস করে যে নিয়ান গিয়েছে অনেক টাইম হয়ে গেল, বাট সে এখনো ফিরে আসেনি। আর অনেক লেট হওয়ার কারণেও বেবিদেরও খিদে পাচ্ছিল, তাই তারা বলছিল প্লিজ আঙ্কেল আপনি আমাদের জন্য কিছু কুক করুন। বাট গোজিন তো কুকিং জানতোই না, অ্যান্ড সে এখানে রিয়েলাইজ করে যে বেবিদের সামলানো কত মুশকিল, তাই সে নিয়ানকে ভয়েস মেসেজ পাঠাচ্ছিল যে তুমি গিয়েছো অনেকক্ষণ হয়ে গেল, তাই বলো যে তুমি কখন বাসায় ফিরবে। বাট এই মেসেজটি তো নিয়ানের কাছে ডেলিভারি হচ্ছিল না, তাই সে নিয়ান কল করে, বাট কল তো কানেক্টই হচ্ছিল না, তাই সে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। অ্যান্ড তখনই সে জ্যাংকে কল করে বলে এখনই বাসায় এসো, কিছুক্ষণের জন্য তোমাকে বেবিদের খেয়াল রাখতে হবে। যা শুনে তো জ্যাং বিরক্তই হয়ে যায় অ্যান্ড বলে বস আপনি কি আমাকে ন্যানি ভাবছেন যে শেষমেশ আমাকে এইসবও কাজ করতে হবে? বাট গোজিন তো তার কোনো কথাই শোনে না অ্যান্ড বলে তাড়াতাড়ি যেটা বললাম সেটা করো। জ্যাং বলে যে বস এবার তো একটু বেশি হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা নিয়ানকে দেখি, তাকে মিস্টার লি জোর করে ড্রিঙ্ক করাচ্ছিল অ্যান্ড বলে বাস বটল শেষ হওয়ার পরে আমরা প্রজেক্টের ব্যাপারে ডিসকাস করব। বাট কিছুক্ষণের মধ্যেই সে ফিল করে যে ড্রিঙ্কে কিছু মেশানো হয়েছে এন্ড আস্তে আস্তে করে তার মাথা ভারী হয়ে আসছিল। আর তাই সে মিস্টার লিওকে টেস্ট করা শুরু করে দেয় অ্যান্ড সে সেখান থেকে চলেই যাচ্ছিল, বাট মিস্টার লি তাকে যেতে দিচ্ছিল না। এটা বলে যে যদি তুমি চলে যাও তাহলে আমরা প্রজেক্টের ব্যাপারে কিভাবে ডিসকাস করব। বাট নিয়ানের তো তার উদ্দেশ্য একদমই ঠিক মনে হচ্ছিল না, তাই সে তার ফেসে একটি থাপ্পড় মারে অ্যান্ড সেখান দিয়ে বাইরে চলে যায়। অ্যান্ড আমরা গোজিনকে দেখি, সেও নিয়ানকে খুঁজতে ওই হোটেলে চলে এসেছিল অ্যান্ড সাহসী যখন সেখানে আসে সে দেখে নিয়ান তো সেখান থেকে চলে গিয়েছিল, তার মানে তার সমস্ত প্ল্যান সাফার হয়ে গিয়েছিল। বাট সে শিওর ছিল যে নিয়ান কারো না কারোর সাথে তো নাইট স্পেন্ড করবে, তার মানে সেই নিয়ানের ড্রিঙ্কে কিছু মিশিয়েছিল যাতে নিয়ান মিস্টার লির সাথে নাইট স্পেন্ড করতে রাজি হয়ে যায়। অ্যান্ড এই ব্যাপারটাই সে গজিনকে বলতে চাইছিল যে নিয়ান একদমই একটি ভালো মেয়ে নয়, যাতে গজিন তার থেকে দূরে হয়ে যায়। অন্যদিকে ওই হোটেলে আমরা গজিনকে দেখি, সে নিয়ানকে খুঁজছিল। তখনই নিয়ান ড্রাঙ্ক অবস্থাতে আসে, সে গজিনের সাথে ফ্লার্ট করে বলে যে আমি অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করছি। আর এর সাথে সাথে সে গজিনকে কিস করার চেষ্টা করছিল অ্যান্ড তার এমন বিহেভিয়ার দেখে গজিন বুঝতে পেরে গিয়েছিল যে নিয়ানের ড্রিঙ্কে ভুল কিছু মেশানো হয়েছে। বাট সে এখন নিয়ানকে একদমই রেজিস্ট করতে পারবে না, বাট সে তার ইনোসেন্টের সুযোগও ওঠাতে চাইছিল না, তাই সে তাকে বলে তুমি কি আমাকে চেনো? নিয়ান বলে হ্যাঁ তুমি তো গজিন। যা শুনে গজিন তাকে তুলে সোজা যায় বাসায় নিয়ে। অ্যান্ড এখানে নিয়ান যেন তাকে কিস করার জন্য পাগলই হয়ে গিয়েছিল, তাই গজিন তাকে বলে দেয় যে তুমি এখন নেশাগ্রস্ত অবস্থায় আছো, তাই এমন কিছু করো না যাতে পরে তা ভেবে তোমাকে পস্তাতে হয়। যখন কি নিয়ানও জানতো সে ফুল ড্রাঙ্ক অবস্থায় আছে, সেই জন্য এখানে গজিনও তার রেসপন্স করা শুরু করে দেয়। এরপর গজিন নিয়ানকে নিয়ে যায় তার বেডরুমে। এরপর আমাদেরকে সোজা নেক্সট মর্নিং এর সিন দেখানো হয়, যেখানে বিড়ালের কাটার কারণে গজিনের ঘুম ভাঙে অ্যান্ড সে দেখে নিয়ান তো তার আগেই ঘুম থেকে উঠে গিয়েছিল। অ্যান্ড তাকে দেখে সে বলে যে এখন তুমি আমার থেকে আর দূরে যেতে পারবে না, তাই বলো তুমি কোথায় যাচ্ছ? নিয়ান বলে এটা আমার বাসা, তাই আমি আবার কোথায় যাব? যা শুনে গজিন বলে আমি শুনেছি অনেকে এই কথায় বিশ্বাস করে যে রাত গেল তো বাদ গেল, বাট আমি তাদের মধ্যে একজন নই, তাই তুমি আমাকে ছেড়ে এখন কোথাও যেতে পারবেন না। অ্যান্ড এখানে নিয়ান তাকে কথা শুনিয়ে বলে যে আমরা দুজনেই অ্যাডাল্ট, তাই আমাদের দ্বারা যদি কোনো ছোট ভুল হয়েও যায় তার জন্য যে সারা জীবন থাকতে হবে তার কোনো মানে নেই। তার এমন কথা শুনে তো গজিন অবাক হয়ে বলে মানে
আমরা একসাথে নাইট স্পেন্ড করেছি আর তোমার কাছে এটা একটা ছোট ব্যাপার মনে হচ্ছে। নিয়ান বলে এই মিস্টেকটি আমরা ওয়ান নাইট স্ট্যান্ড কনসিডার করতে পারি। যদি যদি কোনো মেয়ের সাথে তোমার অনলাইনে আলাপ হতো অ্যান্ড তার সাথে ওয়ান নাইট স্ট্যান্ড করার পর আমার মনে হয় না যে তুমি তার সাথে সারা জীবন থাকার কথা বলতে, তাই তুমি ভেবে নাও যে আমি তাদের মধ্যে একজন। গজিন বলে ঠিক আছে চলো আমি মেনেই নিচ্ছি যে তুমি তাদের মতোই একজন, বাট বেডে তোমার স্কিল একদমই বেকার। সত্যি বলতে আমার তোমার সাথে একদমই মজা লাগেনি। অ্যাকচুয়ালি সে এখানে নিয়ানকে উস্কাতে চাইছিল আর সাথে সাথে বলে যে রাতে আমি অনেক বেশি পরিশ্রম করেছি তাই আমি আরো কিছুক্ষণ ঘুমোতে চাই। নিয়ান বলে কিছুক্ষণের মধ্যেই বেবিরা চলে আসবে তাই আমি চাই না তারা কিছু জানতে পারুক। অ্যান্ড তার এই কথাটা গজিনেরও ঠিক মনে হয়, তাই সে তাড়াতাড়ি করে ব্ল্যাঙ্কেট মোড়ে এখান থেকে ওয়াশরুমে চলে যায়। অ্যান্ড যখন নিয়ান বাইরে আসে তার সামনে তার বেবিরা ছিল অ্যান্ড এখানে একটি খেলনা বন্দুক তার দিকে দেখে বলে মিস নিয়ার আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কারণ আপনি কাল রাতে অনেক বেশি ড্রিঙ্ক করে এসেছিলেন। তার সাথে সাথে আপনি আঙ্কেল গজিনের সাথে বাসায় ফিরেছেন অ্যান্ড যদি আপনি জেল যেতে না চান তাহলে আপনাকে গজিন আঙ্কেলকে বিয়ে করতে হবে। এমনিতেও এখন বিয়ে করতে তেমন টাকা খরচ হয় না। নিয়ান তো গজিনকে ধীরে ধীরে লাইক করতে শুরু করেছিল, তাই সে তার বেবিদেরকে বলে ঠিক আছে তোমরা যদি এমনটাই চাও তাহলে আমি এই ব্যাপারে ভেবে দেখবো। অন্যদিকে অফিসে আমরা গজিনকে দেখি সে কাল নাইটের কথা ভেবে ভেবেই স্মাইল করে যাচ্ছিল। তখন সেখানে চ্যাং চলে আসে অ্যান্ড তাকে বলে মিস্টার লিউর সাথে ফিউচারে হওয়া সমস্ত ডিল আমি ক্যান্সেল করিয়ে দিয়েছি, তাই এখন থেকে আমরা তার সাথে কোনো কপারেট করবো না। অ্যান্ড তখনই সে সেখান দিয়ে চলেই যাচ্ছিল। গজিন বলে নিয়ান কোথায়, সে কি আজকে অফিসে আসেনি? চ্যাং বলে সে তো অফিসেই আছে, বাট আপনি যদি চান তাহলে আমি তাকে আপনার কেবিনে পাঠাতে পারি। বাট গজিন বলে না তার কোনো দরকার নেই। অ্যান্ড সে সেখান দিয়ে চলেই যাচ্ছিল। চ্যাং তাকে আবারও ফলো করা শুরু করে, বাট গজিন ঘুরে বলে আরে ভাই সবসময় আমাকে ফলো করার কোনো দরকার নেই। অ্যান্ড এখানে চ্যাংয়েরও গজিনের বিহেভিয়ারে কিছু চেঞ্জেস মনে হচ্ছিল। যাই হোক বাট চ্যাং এখানে রিল্যাক্স হওয়ার একটু টাইম পেয়ে গিয়েছিল। বাট অ্যান্ড সে এখানে সবাতে শান্তিতে বসেছিল, বাট তখনই গজিন তার মজা নেওয়ার জন্য আবারও ঘুরে তাকায় তার দিকে আর এই সিনটি অনেক বেশি ফানি দেখাচ্ছিল। অন্যদিকে আমরা নিয়ানকে দেখি যে সাহসীর সাথে কনসাল্ট করার জন্য বাইরে গিয়েছিল অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে সত্যি বলো কাল নাইটে তুমি আমার ওয়াইনে কি মিশিয়েছিলে, যখন কি সাহসী তো মানতে সাফ সাফ মানা করে দেয়। অ্যান্ড নিয়ান বলে যে আমি ভালো করে জানি তুমি কাল আমার ড্রিঙ্কে ড্রাগস মিশিয়েছিলে। অ্যান্ড এখানে সাহসী তাকে হুমকি দিয়ে বলে যে যদি তুমি আমায় জেনে বুঝে প্রেম করার চেষ্টা করো তাহলে তার ফল খুব খারাপ হবে। বাট নিয়ান তো এইসব হুমকিতে ভয় পেত না। অ্যান্ড সে বলে যদি তোমার আমাকে নিয়ে কিছু প্রবলেম থাকে তাহলে তুমি আমার সামনাসামনি বলতে পারো, নয়তো এইসব ফালতু গেম খেলে আমার সাথে সাথে তুমি তোমার নিজেরও টাইম ওয়েস্ট করছো। সাহসীও অনেক বেশি চালাক ছিল অ্যান্ড সে বলে যদি তোমার এই ব্যাপারে সন্দেহ থাকে তাহলে তুমি পুলিশের কাছে যেতে পারো, তারা নিজেরাই এটা প্রমাণ করে দেবে যে আমি নির্দোষ। আর এমনিতেও এই এলাকাটা আমার, তাই তুমি বেকার বেকার আমার পিছনে লাগতে চেও না, নয়তো তোমাকে প্রবলেমে পড়তে হবে। যা শুনে নিয়ানে অনেক বেশি রাগ হয় অ্যান্ড সে তার ফেসে তার কাপ খালি করে ফেলে অ্যান্ড বলে কথায় আছে যে কুত্তার ল্যাজ যতই সোজা করা হোক না কেন তা কখনোই সোজা হয় না, তাই ফিউচারে যদি তুমি আমার সাথে এমন ডাটি গেম খেলার চেষ্টা করেছো তাহলে তার ফল খুব খারাপ হবে। যা শুনে সাহসীরও মাথা গরম হয়ে যায় অ্যান্ড সে তার সাথে অসভ্যতামি করতেই যাচ্ছিল, বাট নিয়ান তার হাত ধরে নেয়। আর তখন সেখানে গজিন চলে আসে আর তাকে বলে সাহসী তোমাকে নিয়ানকে সরি বলতে হবে। যা শুনে সাহসী বলে কাল রাতে আমি এমন কিছু করিনি যে তাকে তার জন্য সরি বলবো, অ্যান্ড তুমি আমার কথা না শুনেই আর আমাকে সরি বলতে বলছো। গজিন বলে সাহসী কাল রাতে ওখানে কি হয়েছিল তা আমি ভালো করে জানি কারণ আমি ওখানেই ছিলাম। আর এখানে নিয়ান ও গজিনকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে তোমাদের মধ্যে কি হয়েছে সেটা তোমাদের পার্সোনাল ম্যাটার, বাট তার জন্য আমার কোনো প্রবলেম হোক তা আমি একদমই চাই না। অ্যান্ড তুমি যদি পারো তোমার ফিয়ন্সকে একটু ভদ্রতা শিখিয়ে দিও, এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর নিয়ানে সেখান থেকে চলে যাওয়ার পর গজিন সাহসীকে বলে যে কাল রাতে যা হয়েছে তা আমি আবারও একবার রিভাইন্ড করতে চাই না, বাট আমাদের 10 বছরের বন্ধুত্ব এখানেই শেষ হলো। আর যদি তুমি কখনো নিয়ানকে বিরক্ত করতে চাও তাহলে তার ফল ভালো হবে না। আর একটা কথা আমি ক্লিয়ার করে দিতে চাই, আমরা এতদিন ফ্রেন্ড ছিলাম, তাই আমি চাই না যে তুমি আমাদের এই ফ্রেন্ড রিলেশনের ব্যাপারে কোথাও ডিক্লেয়ার করো যে তুমি আমার ফিয়ন্সে। তুমি না তো কখনো আমার ফিয়ন্সে ছিলে আর নাই ফিউচারে কখনো হবে। আর তার এমন কথা শুনে সাহসী তো অনেক বেশি রাগ হচ্ছিল। এরপর আমাদেরকে নেক্সট সিন দেখানো হয় যেখানে নিয়ান তার বেবিদের সাথে টাইম স্পেন্ড করার জন্য একটি গেম সেন্টারে এসেছিল যেখানে বেবিদের জন্য অনেক গেম ছিল। আর তখনই সেখানে একটি টেডি আসে অ্যান্ড তাদের দিকে একটি বক্স এগিয়ে দেয় আর যা থেকে তারা যেই কালারের বল তুলবে সেই হিসেবে তাদেরকে গিফট দেওয়া হবে। যা শুনে নিয়ান তাড়াতাড়ি করে একটি বল পিক করে, যা দেখে ওই টেডিটি বলে কংগ্রাচুলেশন, আমার রিয়েল ফেস দেখার আপনি সুযোগ পেয়েছেন। যা শুনে নিয়ান বলে
তোমার ফেস দেখার কোনো ইন্টারেস্টই নেই আমার, যখন কি বেবিরা তো অনেক বেশি এক্সাইটেড ছিল এটা দেখার জন্য যে আসলে এই টেডির ভিতরে কে আছে। তখনই ওই ছেলেটি তার ফেস রিভিল করে দেয় এন্ড আমরা যে নিয়ানকে এমন ভাবে দেখে যাচ্ছিল যেমন কি সে নিয়ানকে আগে থেকেই চেনে। আর সেখানে নিয়ানকে বলে আপনাদের জন্য আমার কাছে একটি গিফট আছে, এটা হলো এআই এর রোবট যা আপনার বেবির উপর 24 ঘন্টা নজর রাখবে। বাট এখানে তো নিয়ানের কিছু গোলমাল মনে হয়, তাই সে বলে না আমাদের কোনো গিফট লাগবে না, তাই এই গিফটটি আপনারা নিয়ে নিন। এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। আর তার সেখান দিয়ে চলে যাওয়ার পর ওই পার্সনটি তার সাথে থাকা ব্যক্তিকে বলে এই মেয়েটির উপর কড়া নজর রাখো, সে আমাকে চিনতে পারলো না এন্ড এই ব্যাপারটি আমি ঠিক হজম করতে পারছি না, মনে হচ্ছে সত্যি সত্যি সে তার মেমোরি হারিয়ে ফেলেছে। অন্যদিকে অফিসে আমরা চ্যাংকে দেখি যে গজিনকে এসে বলছিল যে অনেক বছর আগে আমাদের কোম্পানি যে চাবিটি হারিয়ে গিয়েছিল সেই সবের পেছনে সারা অর্গানাইজেশন কোম্পানির হাত আছে এন্ড ওই অর্গানাইজেশনের লিডার থাইল্যান্ড থেকে এখানে এসছে, বাট এখন পর্যন্ত আমি তার এক্স্যাক্টলি লোকেশন জানতে পারিনি। গজিন তাকে বলে তুমি তোমার ইনভেস্টিগেশনে কিছু ত্রুটি রাখো না, কারণ আমি এই রহস্য থেকে পর্দা উঠিয়েই ছাড়বো। অন্যদিকে আমরা নিয়ানকে দেখি সে বাসায় ফিরে তার বেবিদের সাথে টাইম স্পেন্ড করছিল। এখানে তার বেবিরা তাকে জিজ্ঞাসা করে মম তুমি ওখানে ওই ছেলেটির থেকে গিফট নিতে মানা কেন করলে? নিয়ান বলে ওই পার্সনটির ফেস দেখেই তো আমার তাদেরকে চোর মনে হচ্ছিল, তাই তাদের গিফট আমি তাদেরকেই ফিরিয়ে দিয়েছিলাম। তখনই সেখানে গজিন তার দুজনের জন্য গিফট নিয়ে আসে। এখানে নিয়ান তাকে দেখে বলে আমি ফার্স্ট টাইম কাউকে দেখছি যে তার এমন অদ্ভুত ধরনের শখ আছে যে সে যে কারোর বাসাতেই বিনা পারমিশনেই ঢুকে পড়ে। যা শুনে গজিন আনসার দেয় যে নিজের বাসাতে ঢোকার জন্য পারমিশনের কি দরকার। এখানে নিয়ান বলে থ্যাঙ্কস, তুমি যদি না ওই রাতে হোটেলে আসতে আমি জানি না আমার সাথে কি হয়ে যেত। গজিন বলে তুমি তো অনেক বেশি চালাক, শুধুমাত্র থ্যাঙ্কস বলে আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে চাইছো। তোমার থ্যাঙ্কস আমার লাগবে না, বরং আমি অন্য কিছু চাই। নিয়ান বলে আমি আমার বেবিদের আজ পর্যন্ত এত খুশি কখনোই দেখিনি, তুমি তাদের অনেক বেশি খেয়াল রাখো। গজিন বলে যে এই বেবিরা তো অনেক বেশি কিউট, তাদেরকে দেখে যে কারোরই তাদেরকে আদর করতে ইচ্ছে হবে। যা শুনে নিয়ান তাকে কথা শুনিয়ে বলে হ্যাঁ তোমার তো তাদেরকে কিউটই লাগবে, কারণ তোমার সামনে তারা আমাকে একদমই বিরক্ত করে না। বাট আমি একটা কথা বুঝতে পারি না যে তাদের তোমাকে এত বেশি কেন ভালো লাগে। যদি তারা কখনো তোমাকে বিরক্ত করে তাহলে তুমি তাদেরকে বকা দিতে পারো। গজিন বলে তারা এত বেশি কিউট যে তাদেরকে দেখে বকা দেওয়ার ইচ্ছেই হয় না। নিয়ান বলে যদি তোমার তাদেরকে এতই বেশি ভালো লাগে তাহলে তুমি তাদের ফাদার হতে পারো। যা শুনে গজিন তো বিশ্বাসই করতে পারছিল না যে নিয়ান নিজের মুখে তাকে এই সব কিছু বলছে। আর সাথে সাথে নিয়ান তাকে এটাও বলে যে ধীরে ধীরে সেও তাকে লাইক করতে শুরু করেছে। ফার্স্ট যখন তার সাথে আলাপ হয়েছিল সে তাকে একদমই পছন্দ করতো না, বাট পরে সে বুঝতে পারে যে গজিন সত্যি এক ভালো মানুষ, তাই সে তাকে এখানে বলে চলো এই ড্রিঙ্কের সাথে পুরনো সবকিছু ভুলে গিয়ে আবারও নতুন করে শুরু করি। যা শুনে গজিন বলে এই সামান্য ট্রিকে কাজ হবে না, তাই তোমার আমাকে আরো কিছু বলা দরকার। যা শুনে নিয়ানের হাসি পায় এন্ড তারা এখানে অনেক বেশি হ্যাপি ছিল। বাট অন্যদিকে সাহসীর মনে তো আগুন জ্বলছিল। সে ওই ছেলেটির সাথে দেখা করতে যায় যার সাথে নিয়ানের গেম স্টোরে দেখা হয়েছিল। ওই ছেলেটি তাকে বলে সাহসী ভালো লাগলো তোমার সাথে দেখা করে, বাট আমি এটা ভেবে অবাক হচ্ছি যে 7 বছর হয়ে গেল বাট তুমি ওই গজনকে নিজের করতে পারলে না। একটা মেয়ের কোনো ছেলের ভালোবাসা পেতে যে এতটা কষ্ট করতে হবে তাকে সে ব্যাপারে আমার জানা ছিল না। সাহসী বলে নিজের অকাদে কথা বলো, কারণ আজ তুমি যা হয়েছো তা শুধু আমার জন্যই। তুমি গজিনের কোম্পানির 10 মিলিয়ন ফান্ড চুরি করতে পেরেছো, আর যার কারণেই তোমার অর্গানাইজেশনের গ্রোথ হয়েছে। তারপর আমাদেরকে 7 বছর আগের ফার্স্ট দেখানো হয় যেখানে তার জন্য জিঙ্গুইন ডাটা কি চুরি করেছিল অ্যান্ড সাহসী এখানে ওই ছেলেটি মানে লুসাওকে বলেছে নিঙ্গুইন তো সত্যি সত্যি গজিনের প্রেমে পড়ে গিয়েছে, সেই জন্য সে তোমাকে একটি নকল চাবি ধরিয়ে দিয়েছে। বাট আমার কিটা একদমই ফেক নয়, তাই আমি চাই তোমার যা করার আছে তুমি তাই করো, বাট গজনকে এমন ভাবে বরবাদ করো যাতে সে না ঘষ্টাতে ঘষ্টাতে আমার কাছে আসে। আর এখানে লুসাও বলে তুমি চিন্তা করো না, এমনিতে আমিও নিয়ানকে ভালোবাসি, তাই আমার ভালোবাসাকে আমি অন্য কারোর কি করে হতে দেব। এরপর সিন আবারও প্রেজেন্টে শিফট হয় যেখানে সাহসী তাকে বলছিল যে আমাদের 7 বছর আগের প্ল্যান ফেল হয়ে গিয়েছিল, বাট এখনো কিছু হাতের নাগালে চলে যায়নি। তুমি নিয়ানকে ভালোবাসো তাই তুমি আবারও তাকে নিজের করে নাও। অ্যান্ড এখানে তারা গজিনের বরবাদের চেস করে। অন্যদিকে নিয়ান যে অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল অ্যান্ড সে এখানে ড্রাঙ্ক অবস্থায় ছিল, তাই গজিন তাকে সামলাচ্ছিল। আর তারা এখানে কিসও করে, বাট কিছুক্ষণের মধ্যেই সেখানে তার বেবিরা চলে আসে অ্যান্ড চেঁচিয়ে বলে যে আমরা তো সবকিছু জেনে গিয়েছি। তাই নিয়ান অনেক বেশি লজ্জা পেয়ে যায় অ্যান্ড সে সেখান দিয়ে চলে যায়। বাট গজিন তো হ্যাপি ছিল এটা ভেবে যে হয়তো তার লাইফ আবার একবার খুশিতে ভরে যাবে, বাট সে জানতো না লুসাও তাকে ট্র্যাকে ফেলার জন্য জাল বুনছে। তারপর আমাদেরকে নাইটের সিন দেখানো হয় যেখানে নিয়ান তার কাজিন
শিয়ানের সাথে দেখা করার জন্য বোর্ডে চলে আসে অ্যান্ড তাকে বলে, বলো তুমি আমাকে এখানে কিসের জন্য রেখেছো। সে বলে যে আমাদের ফ্যামিলির কাছে অনেক প্রপার্টি আছে, বাট তুমি তা একা তো হাতিয়ে নিতে পারো না, তাই আমি তোমাকে তোমার জায়গায় পাঠাতে চাই। আর তখনই সেখানে দুই ছাত্রী বয়েস চলে আসে, আর নিয়ান তো তাদেরকে দেখে বুঝতেই পেরে গিয়েছিল যে তারা তাকে মারতেই এসেছে। অন্যদিকে গজিন নোটিস করে যে অনেক লেট হয়ে গিয়েছিল, বাট নিয়ান এখনো বাসায় ফেরেনি অ্যান্ড এর সাথে সাথে সে এটাও জানতো যে জিঙ্গুইন পানির থেকে অনেক বেশি ভয় পেত। তাই সে ডিসাইড করে সে নিজে গিয়ে ডক থেকে নিয়ানকে ফিরিয়ে নিয়ে আসবে। অন্যদিকে আমরা নিয়ানকে দেখি, নিয়ান ওই দুই ছেলেকে বলছিল তোমরা যদি আমার সাথে কিছু খারাপ করার চেষ্টা করো তাহলে তার ফল ভালো হবে না, বাট তাতে শিয়ানের তো কিছুই যায় আসছিল না। এখানে নিয়ান ওই দুই ছেলেকে বলে তোমরা কি কিছুক্ষণের জন্য আমার ব্যাগটা ধরতে পারবে, অ্যান্ড এখানে ওই দুই ছেলে তার ব্যাগটি ধরে নেয়। আর নিয়ান যখন শিয়ানের হেয়ার ব্যান্ড চেক করছিল তা তো নকল ছিল, তাই সে সেটা ছিঁড়ে নেয় অ্যান্ড এখানে শিয়ান কান্না শুরু করে দেয়। আর এর সাথে সাথে শিয়ানের ভাড়াটে গুন্ডারাও তার মতোই বোকা ছিল অ্যান্ড তারা এত বেশি ভয় পেয়ে গিয়েছিল যে তারা নিয়ানের ব্যাগও দিয়ে দেয়। অ্যান্ড এখানে নিয়ান স্টাইলের সাথে বোর্ড থেকে বাইরে চলে যায়, যখন কি শিয়ান তো এখনো কেঁদে যাচ্ছিল অ্যান্ড বলছিল বাপরে এই মেয়েটি তো অনেক বেশি ডেঞ্জার, ফিউচারে আমি তার সাথে কখনোই আর পাঙ্গা নেব না। অ্যান্ড আমরা দেখি এতক্ষণে সেখানে গজিনও চলে আসে, আর যাকে দেখে নিয়ান বলে আরে তুমি এখানে কি করছো। গজিন বলে আমি তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তায় ছিলাম, জিঙ্গুইন পানির থেকে অনেক বেশি ভয় পেত, তাই আমি তোমাকে এখানে নিতে চলে এসেছি। আর তার মুখ থেকে আবারও জিঙ্গুইনের নাম শুনে তো এবারে নিয়ান অনেক বেশি রেগে যায় অ্যান্ড বলে তুমি আবারও আমাকে সন্দেহ করছো, তোমার এখনো মনে হয় যে আমি জিঙ্গুইন, যখন কি আমি তোমাকে 1000 বার বলেছি যে আমি জিঙ্গুইন নই বরং নিয়ান, বাট তুমি তো আমার কথা বিশ্বাসই করতে চাও না। অ্যান্ড তাদের এইসব কথা দূরে দাঁড়িয়ে সাহসীও শুনে যাচ্ছিল। এখানে নিয়ান তাকে বলে শুধুমাত্র পানি নয় আরো অনেক কিছুই আছে যা থেকে আমি ভয় পাই, আর তার মধ্যে তুমিও একজন, সেই এক কাজ করো আমার নজর থেকে সারা জীবনের জন্য দূরে চলে যাও, এমনিতেও আমার অনেক বেশি বিরক্ত চলে এসছে। অ্যান্ড সে সেখান দিয়ে চলে যাচ্ছিল, বাট কোচিন তাকে আবারও আটকে বলে যে তুমি জিঙ্গুইন, শুধুমাত্র তুমি পুরনো কথা সবকিছু ভুলে গিয়েছো, বাট তুমি যদি চাও আবার তা মনে করতে পারো। বাট নিয়ানের তো যেমন জিঙ্গুইন নামে অ্যালার্জি চলে এসেছিল অ্যান্ড সে তাকে বলে যখন থেকে তোমার সাথে আমার দেখা হয়েছে তখন থেকে এইসব নাটক করে আসছো, আমার তো বিরক্তই চলে এসছে, তাই এক কাজ করো আমার পিছনেও ছেড়ে দাও। তারপর সে সেখান দিয়ে চলে যায় অ্যান্ড এখানে গজিনও অনেক বেশি হার্ট হয়ে গিয়েছিল। চ্যাং তাকে বলে বস এটাও তো হতে পারে যে সত্যি সে জিঙ্গুইন নয় বরং নিয়ান, তাই এরপর থেকে আপনি কোনোদিনও তার সামনে জিঙ্গুইনের নাম নেবেন না। অ্যান্ড এখানে এই এপিসোডটি শেষ হওয়ার আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।